নমস্কার, আমি মানস। আজকের আটটার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভারতে লিভ ইন সম্পর্ক নতুন নয়। বিভিন্ন আদালতের রায়ে প্রাপ্তবয়স্কদের একসঙ্গে বসবাসের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা দেখা যায় তখন যখন সম্পর্ক ভেঙে যায়, তখন পরিচয়, ভরণ পোষণ, সন্তানের অধিকার বা প্রতারণার অভিযোগ সামনে আসে। ভালোবাসার সম্পর্কে কি শুধুই দুজন মানুষের সম্মতি যথেষ্ট, নাকি সেই সম্পর্কেরও দরকার আইনি পরিচয়? আর যদি সেই পরিচয় বাধ্যতামূলক হয়, তাহলে কি তা নারীর নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে? লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশন থাকলে প্রতারণা, পরিত্যাগ বা অধিকার বঞ্চনার বিরুদ্ধে নারী আইনি সুরক্ষা পাবেন। আজ আমরা বিতর্ক নয়, তথ্য, আইন ও সামাজিক বাস্তবতার আলোকে বিষয়টি বিশ্লেষণ করব। নারী সুরক্ষার যুক্তি সম্পর্কের একটা সরকারি নথি তৈরি হবে, সঙ্গী সম্পর্ক অস্বীকার করা কঠিন হবে। স্টুডিওতে আজ আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী স্বর্ণদীপ ঘোষ, আইনজীবী শুভ্রজ্যোতি সরকার। আমাদের সঙ্গে লামডিং থেকে রয়েছেন এনএফএলএ মজদুর ইউনিয়নের জোনাল উইমেন প্রেসিডেন্ট মধুমিতা দে, এবং একটু পরেই আমাদের সঙ্গে যোগ দিবেন শিলচর থেকে আইনজীবী তুহিনা বিশ্বাস। প্রথমে আমি প্রশ্ন করতে চাইব আইনজীবী স্বর্ণদীপ ঘোষকে, লিভ ইন সম্পর্কে বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের মূল আইনি উদ্দেশ্যটা কি? সবচেয়ে প্রথম যদি আমরা বলি যে লিভ ইন সম্পর্কটা মানুষের মধ্যে একটা মিস ইন্টারপ্রিটেড ভাবে আমরা দেখেছি। তো এই জিনিসটাকে আগে বিফোর দি এনাক্টমেন্ট অফ ইউসিসি ইন আসাম বা বাকি যে স্টেটস আছে, আমরা দেখতাম যে অনেক ধরনের মানে যারা নারীরা ছিলেন ওরা এই নির্যাতনের শিকার হতেন। নির্যাতনের শিকার এই কারণে আমরা বলছি যে যখনই আমরা অনেক কেসেস দেখতে পারি আজকের ডেটে, কোর্টে বলুন বা সামাজিক মাধ্যমে বলুন, যে আজকের থেকে 2-3 বছরের মধ্যে যখন রিলেশনশিপ কেউর মধ্যে এস্টাবলিশ হয়, অনেক টাইমে ওরা ছেড়ে দেয়। তো আজকে দেখতে পেরেছি তখন ওদের কাছে কোনো ভ্যালিড কোনো প্রুফ থাকে না বা কোনো লিগাল সার্টিফিকেট বা কোনো লিগালাইজেশন থাকে না যে ওয়েদার দ্যাট রিলেশনশিপ ওয়াজ এস্টাবলিশ অ্যাজ লিগাল অর নট। আজকের ডেটে দেখতে পেরেছি যখন এই ইউসিসি এনাক্টমেন্ট হয়েছে, এই এন্টায়ার যে লিভ ইন রিলেশনশিপের যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটাকে খুব সিস্টেমেটিক ওয়েতে করা গেছে। সিস্টেমেটিক ওয়ে কী হলো, এখন যে মানুষের লিভ ইন রিলেশনশিপ আছে দে নিড টু রেজিস্টার, একটা 3 মান্থসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যান্ড ফেলিয়ার টু দ্যাট, যদি ওরা ফেল হয় এই প্রসেসের মধ্যে, দে উইল বি ইমপ্রিজনমেন্ট প্লাস ফাইন। আজকে এই কঠোর নিয়ম থাকার পরে গিয়ে আমরা দেখতে পাবো যে মানুষের মধ্যে একটা ভয় আছে। এই ভয়ে কি হবে, সবচেয়ে বেশি খালি নারী বা পুরুষ দিয়ে না, দুজন যে উইকার সেকশনে থাকবে ওর জন্য এই জায়গার মধ্যে একটা সেফটি বা একটা সেফগার্ড হয়ে আজকের ডেটে তৈরি হবে। এই অ্যাক্ট আসার পর আমরা দেখতে পেরেছি মেজরিটি অফ দ্য লিভ ইন কাপল যারা ওরা খুশি কারণ হলো আজকে আর কেউ ফলস প্রমিস দিতে পারবে না। বা আরও অনেক কেস দেখতে পাই যে লিভ ইনে থাকা সত্ত্বেও অনেক সময় ওই বাচ্চা জন্ম হয়ে যায়। দ্যাট টাইম ওই যে মহিলা হয় ওনার জন্য তখন কষ্ট হয় যে বাচ্চাকে মেনটেন করা, ওই বাচ্চাকে গ্রোন আপ করা। আজকের ডেটে এই লিগালাইজেশন বা ইউসিসি আসার পর এই এন্টায়ার যে প্রবলেমসগুলো আছে, প্রবলেমসগুলো সলভ হতে পারবে। এটা আমরা আশা করি যে যারা লিভ ইন একটা বহুত মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা দেখতে পাই লিভ ইন মানুষ ওই এইজে গিয়ে শুরু করে 25 to 35 ম্যাক্সিমাম, যেটা আমাদের লাইফের খুব ক্রিটিক্যাল এজ। ওই সময় আমরা এই ছেলে খেলা করা ঠিক নয়, কেউ জীবন নিয়ে খেলা ঠিক নয়। তো আজকে ইউসিসি আমাকে বা আমাদের সমাজকে বা আমাদের যুবক যুবতীকে এটা প্রোটেকশন দিচ্ছে একটা, কি এই ইউসিসি দিয়ে আমার নিজের লাইফ বা আমার আপকামিং জেনারেশন লাইফটাকে আমি সিকিওর করতে পারছি। আর খালি সিকিওর না, আমি সঙ্গে সঙ্গে যদি আমি এটা শিকার হই, আমি কোর্টে গিয়ে আমি এই জিনিসটাকে প্রুফ করতে পারবো যে আমি রিলেশনশিপে ছিলাম, এই সার্টিফিকেট আমার আছে, আর ওই মানুষটা আমার সাথে ভুল করেছে। ওই ক্ষেত্রে গিয়ে কি হবে আমরা দেখতে পাবো, তখন কোর্ট আমাকে আমার সুরক্ষা যেটা আছে আমাকে প্রোভাইড করবে এটা দিয়ে। ধন্যবাদ স্বর্ণদীপ। আমি শুভ্রজ্যোতি সরকারের কাছে যাব। শুভ্রজ্যোতি, এই যে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, এটা কি নারীর অধিকার সুরক্ষায় বাস্তব পরিবর্তন আনতে পারে? নমস্কার দাদা, সবাই শ্রোতা দর্শককে আমার নমস্কার। দেখুন, এই যে লিভ ইন রিলেশনশিপের যে কনসেপ্টটা আছে, আজ আপনি মেট্রোপলিটন সিটিতে বলুন, যেগুলো প্র্যাকটিক্যাল কথাগুলো আজকে আমি ভাবি ডিসকাস করা দরকার। আমরা এখনো যেটা বিল
পাস হয়েছে অ্যাসেম্বলিতে, আমরা দেখেছি কি কি তার ভিতরে ক্রাইটেরিয়া রয়েছে, বা কনসার্ন মিনিস্টার যেটা বিল প্লেস করেছেন, টেবিলে লে করেছেন হাউসের, এখন যেটা আগামী দিনে অ্যাক্ট হয়ে আসবে আফটার দ্য অ্যাসেন্ট অফ দ্য অনারেবল গভর্নর, তারপর আমরা দেখতে পারবো যে এটার ইমপ্লিকেশন কি কি হতে পারে। কিন্তু আপনারা যদি প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখেন, মেট্রোপলিটন সিটিগুলোতে কিন্তু আজকের ডেটে যারা লিগ্যাল এইজের ছেলেমেয়েরা যারা আছে, যারা ধরে নিতে পারি আমরা লিভ ইনেই আছে, ওরা কিন্তু সিকিউর না। দিস প্রোভাইডস একদম আপনি যদি একদম সরল সিধা ভাষায় বলেন, যদি ওনারা অদূর ভবিষ্যতে বিয়েও করতে চান, কিন্তু আজ ওনারা সিদ্ধান্ত নিয়েছেন কি আমরা এখন থেকেই একসাথে থাকবো, ইট ইজ ফর দেম, ওনাদেরকে এখন থেকেই একটা প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা হয়। কারণ কি আমরা দেখি যে মেট্রোপলিটন সিটি বলুন আর আজকের ডেটে গুয়াহাটি সিটিতেই বলুন, একটা যদি সিঙ্গেল ছেলেকে কেউ যদি ঘর ভাড়া দিতে হয়, সেখানে যদি কোনো মহিলা আসে, সেখানে কিন্তু ঘরের যে মালিক থাকে উনি কিন্তু বহুত প্রশ্নে উনাকে বিদ্ধ করেন। সেই সব জিনিসকে কিন্তু সরানোর একটা পথ প্রশস্ত করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে কি হবে, ওনারা যদি থাকেনও, দে উইল বি হ্যাভিং এ লিগ্যাল সার্টিফিকেট। তার পরবর্তীতে কি হবে, ওনাদেরকে সোকল যারা মানুষ আছেন যারা নাকি এইসব নিয়ে অ্যাক্টিভিজম করেন, ওনারা এইসব জিনিসে ইন্টারফেয়ার করতে পারবেন না। আরেক ধরনের যদি বলতে চাই যে আমরা এখন আমাদের গভর্নমেন্ট অফ আসাম স্পেশালি মানুষদের পার্সোনাল লাইফে যাতে অন্যরা ইন্টারফেয়ার না করতে পারে সেটা এনশিওর করলেন। এটা কিন্তু আজকের ডেটে কিন্তু অন্যান্য স্টেটও এখন পর্যন্ত এটা ইমপ্লিমেন্ট করতে পারে না, যেটা নাকি আসাম করে দেখালো, অন্যদেরকে এটা দেখালো কি আমরা লিভ ইন রিলেশনশিপকে স্বীকৃতি দিচ্ছি, কিন্তু সেটা কোন অ্যাঙ্গেলে দিচ্ছি, কেন দিচ্ছি, সেটাও আমরা একদম ক্লিয়ারলি ডিফাইন করে দিয়েছি। সেটা একটা আইনের গণ্ডিতে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে আরো যেরকম ক্রাইটেরিয়া রয়েছে, যেরকম রয়েছে কি যারা নাকি অলরেডি ম্যারিড, উনারা লিভ ইন রিলেশনশিপে আসতে পারবেন না। কারণ কি আরেকটা যেটা প্রবণতা রয়েছে আজকের দিনের সমাজে, ধরুন কোনো একজন বিবাহিত পুরুষকেই ধরে নিলাম, এখানে মহিলার কথা বললে হয়তো একটু কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে, যেহেতু আমি পুরুষ, একজন পুরুষের কথাই বলে দিলাম, উনি ধরে নেন উনি একটা শহরে এসে চাকরি করছেন, হয়তো উনি গ্রামে সেখানে বিয়ে করে এসেছেন, এখানে আরেকটা উনি রিলেশনশিপে জড়িয়ে গেছেন এবং এখানে উনি চাইছেন যে এখানে উনি লিভ ইনে থাকতে চান, সেটা উনি পারবেন না। তাতে কি হচ্ছে, একটা নয় দুটা পরিবার বেঁচে যাচ্ছে। উনার যেটা ফার্স্ট ওয়াইফ যিনি রয়েছেন, উনারও একটা লিগ্যাল সেফগার্ড হয়ে গেল। সেকেন্ড হচ্ছে গিয়ে পরবর্তীতে যিনি যে মহিলার সাথে উনি উনাকে ফলস প্রমিস দিয়ে উনি যে থাকতে চাওয়ার চেষ্টা করছিলেন, সেটাও প্রোটেক্ট হয়ে গেল। এবং উনি এখন না উনার এই সব ব্যক্তিদের আর এখন আর কোনো আসামে বিশেষ করে কোনো রাস্তা নেই। এছাড়াও যদি আমরা দেখি, ধরুন একটা একদম লিগেলি যারা লিভ ইন রিলেশনশিপে রেজিস্ট্রেশন করে নিল, এর পরবর্তীতে কি হবে, সেখান থেকে যদি কোনো চাইল্ড বর্ন আউট হয়, ওদের একটা লিগ্যাল বাইন্ডিংস হবে, ওনাদেরকে কিভাবে দায়িত্ব নিতে হবে সব কিছু একদম ক্লেরিফাই করা থাকবে। এখন হঠাৎ করে কেউ কাউকে বলতে পারবে না কি দিস চাইল্ড ইজ ইলিসিট রিলেশনশিপ থেকে এসেছে, বা ইলিজিটিমেটও বলতে পারবে না, বা এইসব যে আজকাল আমরা দেখতে পাই যে নিউ বর্ন বেবিকে রাস্তায় ফেলে দেওয়া হয়, হ্যাঁ, আমরা এটা এক্সাম্পল রয়েছে, আমাদের রাজ্যেও রয়েছে। সেই সব জিনিস বন্ধ হবে এবং মানুষ আরো সতর্ক হবে, প্রশাসন সতর্ক হবে এবং প্রশাসনের কাছে একটা পাওয়ার থাকবে, দে ক্যান ইন্টারফেয়ার ইন দিস ইস্যুস, আগে যেগুলো লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে ছিল না। আচ্ছা, এই ধরনের আইন কার্যকর করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হতে পারে? দেখুন, আগে আমি ভাবি যে এখনো কিছু মানুষ, এটা আমি যখন বিল প্লেস হয়েছে আমিও সেদিন একদম দেখেছিলাম গিয়ে যে কি হলো না হলো, কিন্তু আমি দেখলাম যে এটারও বিরোধিতা কিছু সেকশন অফ মানুষ করছেন। আমি একটা জিনিসই তখন ভাবছিলাম কি, যখন গভর্নমেন্ট মডার্নাইজেশন পলিসিতে বিশ্বাস করে একটা বিল আনছে, সেটাকে অপোজ করে বলা হচ্ছে কি, এবং কিছু কিছু সদস্যরা এটাও বলে দিলেন কি সরকার এবং পুলিশ প্রশাসন কারোর বেডরুমে ঢুকে যাচ্ছে, বা যারা ল অ্যান্ড অর্ডার দেখছেন ওনাদের হাতে এরকম পাওয়ার দেওয়া হচ্ছে যারা নাকি এখন ডাইরেক্ট ওনাদের পার্সোনাল লাইফে গিয়ে ইন্টারফেয়ার করতে পারবে। সেটাকে আমরা দূরে রেখে একটা জিনিস আমরা দেখতে হবে কি, আজকে আমরা 21st সেঞ্চুরিতে রয়েছি, এখনের যা সিচুয়েশন রয়েছে সেটার সাথে তাল মিলিয়ে গভর্নমেন্ট যে স্টেপ নিয়েছে, সেটা নট অনলি যুব সমাজের সুরক্ষার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য, এবং আগামী দিনে ভবিষ্যতের যারা ছেলেমেয়েরা রয়েছে, কারণ আমরা দেখছি যে আজকাল ডিভোর্স ইজ মানে একটা কমন কথা হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি কোনোদিন ফ্যামিলি কোর্টে যান তখন দেখবেন যে ইস্যুজ অফ ডিভোর্স হাস্যকর,
সেই সব জিনিসগুলোকেও যাতে আরো সুন্দরভাবে করা যায়, কারণ আমরা জানি যে ইউসিসি বিল আসার পরে একটা ইউনিফর্মিটি সমাজে একটা আসবে। কারণ দেখুন, একটা দেশে তো আর দু ধরনের আইন প্রযোজ্য হতে পারে না, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর্টিকেল 370 জন্য বলেছিলেন যে এক দেশ মে দো বিধান দো নিশান দো প্রধান নেই হো सकते। একই কথা আজ আমরাও বলছি যে একটা ভারতবর্ষের মধ্যে সেখানে দুই ধরনের প্রথা হওয়া তো সম্ভব না, সেখানেই তো ইকুয়ালিটি যেটা আর্টিকেল 14 বলছে সেটাই ভায়োলেট হয়ে যাচ্ছে। তো আমরা যদি ওপেনলি যদি একটা এত সুন্দরভাবে গঠিত সংবিধান, দেখুন আজকে ভারতবর্ষ একদম সাউথ ইস্টার্ন কান্ট্রিজের মধ্যে এক্সাম্পল, কারণ আমাদের ভারতবর্ষের সংবিধান একবারও হুচট খায় নাই। বাংলাদেশের কথা বলুন, পাকিস্তানের কথা বলুন, আপনি নেপালের কথা বলুন, শ্রীলঙ্কার কথা বলুন, উনাদের দেশে এত সুন্দর সংবিধান থাকার পরও উনারা বারবার আর্মি কুপের কথাই বলুন আর রিভলিউশনের কথাই বলুন, বারবার উনাদের সংবিধান হুচট খেয়েছে। কিন্তু ভারতবর্ষের সংবিধান একবারও এইসব জিনিসকে ফেস করতে হয় নাই, কারণ আমরা জানি যে আমাদের যারা কনস্টিটিউশনাল মেকার্স ছিলেন উনারা দে হ্যাভ ড্রাফটেড এ সিগনিফিক্যান্ট ডকুমেন্ট, যার জন্য আজ পর্যন্ত আমাদেরকে এইসব জিনিস দেখতে হয় নাই। এবং একই সাথে তাল মিলিয়ে আমরা আজ 21st সেঞ্চুরিতে কী ধরনের আইনের প্রয়োজন রয়েছে সেটা উপলব্ধি করেই আমরা এই দেখেছি কি আমাদের গভর্নমেন্ট এই বিলটা এনেছে এবং এটা অ্যাকর্ডিংলি আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাস হয়েছে এবং অদূর ভবিষ্যতে সেটাকে স্ট্যাটিউট হিসাবে আনা হবে মাননীয় রাজ্যপালের অ্যাসেন্ট দেওয়ার পর, এবং এটা একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে পুরো ভারতবর্ষের মধ্যে। ধন্যবাদ শুভ্রজ্যোতি। আমি আবার স্বর্ণদ্বীপের কাছে যাব। এই যে আইনি স্বীকৃতি, এটা কি সামাজিক মানসিকতার পরিবর্তন ঘটাতে পারে? একদম ঠিক কথা। আজকে যখন যে কোনো একটা জিনিস যেটা আমাদের একটা সমাজের মধ্যে আছে, এটা যখনই একটা আইনের ভিতরে এসে যাবে তখন মানুষের মধ্যে একটা সিকিউরিটি আসবে, আর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে একটা ভয় থাকে। আর যে কোনো সময় আমরা দেখি যে কোনো কাজে ভয় থাকা দরকার। আমার ভিতরে যদি আজকে ঘুমন এসে যায় যে আমি আইনের থেকে বড়, ওই সময় আমাকে আটকানোর জন্য আইন আছে। আজকে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি, জীবন বলুন বা সামাজিক যে কোনো কাজে বলুন, আইনের স্বীকৃতি পাওয়া খুব দরকার। আজকে গুয়াহাটি একটা আমি এক্সাম্পল দিয়ে দিই, গুয়াহাটি একটা ডেভেলপ সিটির মধ্যে আজকে পড়ে। গুয়াহাটির মতন ডেভেলপ সিটির মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ক্রাইম বলুন, অনেক ধরনের অ্যান্টি এলিমেন্ট অ্যাক্টিভিটিস বলুন, এগুলি একটা গ্রোথ পাচ্ছে। গ্রোথ পাওয়ার কারণ কী হচ্ছে, আছে গুয়াহাটির মধ্যে মডার্নাইজেশনটা খুব ফাস্ট হচ্ছে। যে এন্টায়ার যে আসাম স্টেটের যে যারা ইউথরা আছে, ফর দেয়ার স্টাডি বলুন বা ফর দেয়ার জব পারপাস বলুন, ওরা আজকে নিজের বাড়ি ছেড়ে গুয়াহাটিতে আসছে। এরা আমরা দেখতে পারি যে গুয়াহাটি একটা মডার্ন লাইফস্টাইলের মধ্যে আমরা এখানে বসবাস করতে পারছি। এই জায়গার মধ্যেই শুরু হয় ক্রাইমের মেইন স্পট, যেখানে আমার দেখতে হবে যে আমার সরকার বা আমার প্রশাসন আমাকে কোন ধরনের আমাকে আইন দিয়ে আমাকে বেঁধে রেখেছে। আজকে রাত্রে আমরা দেখুন যে রাত্রেবেলা যখন গুয়াহাটির এই রাজপথের মধ্যে যেরকমভাবে গাড়ি ড্রাইভ হয়, যেরকমভাবে এই যুবক যুবতীরা রাত্রের যে নাইট লাইফটাকে যেটা ওরা একটা মিসলিড করছে, এই নাইট লাইফের চক্করে অনেকটা লাইফ লস হচ্ছে। রিসেন্ট কিছুদিন আগে 3 জন মেয়ের এই মারা গেছেন উনি অ্যাক্সিডেন্টের মধ্যে, অ্যান্ড লাস্টে দেখা গেছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস ছিল এটা। এরকম ঘন ইনসিডেন্ট আমরা দেখতে পেরেছি আজকের ডেটে, অ্যান্ড এটার শিকার পুরাপুরি আমাদের যুব সমাজ হচ্ছে। এই জিনিসটাকে আজকে যখন আমরা দেখতে পেরেছি একটা আইনি প্রকল্পের মধ্যে রাখা হয়েছে, এই রাত্রেবেলা পুলিশ চেকিং বলুন, এই নাকা চেকিং বা যে কোনো ধরনের সিরিয়াস লেভেল অফ যখন একটা চেকিং হয়, আমরা দেখতে পারি জিনিসটা সিকিউর থাকে। ইন টার্মস অফ যদি আমরা লিভ ইন রিলেশনশিপও বলি, আগে লিভ ইন ছিল একটা ওপেন স্টেট, যেখানে মধ্যে মানুষ ঘরে ঘরে লিভ ইন ছিল। বা গুয়াহাটির মধ্যে যেরকম দাদা মেনশন করলেন যে অনেক ক্ষেত্রে বাড়িওয়ালারা কোয়েশ্চেন করেন, বাট সামহাও ওরা ওইটাকে ওভারকাম করতে পারতো। কিন্তু আজকে এই ইউসিসিটা আসার পর কেউ জীবন নিয়ে খেলতে পারবে না, কেউ সাথে হেলায় ফেলে দিতে পারবে না। কেন কি আজকের ডেটে সবের জীবন খুব বেশি ইম্পর্টেন্ট। এটা ওই নারী হোক বা ওর বাচ্চা হোক বা পুরুষই হোক, তিনজনের জীবন ইম্পর্টেন্ট। এন্ড আমরা আশা করি যে আগামীতে যারা আপকামিং আসছেন যাতে ইউসিসিকে ভালো করে ওরা পড়ুন। আমরা দেখতে পেরেছি, আমিও সেদিন অ্যাসেম্বলিতে ছিলাম যখন এই বিলটা প্লেস হচ্ছিল, এই ডিউরিং ফার্স্ট অ্যাসেম্বলি। তো দেখতে পেরেছি অনেক সেকশন অফ যারা আমাদের লিডার্সরা আছে ওরা এটাকে প্রোটেস্ট করেছে। প্রোটেস্ট করে ওরা এরকম বলছে যে আমাদের ঘরে আজকে পুলিশ আসতে পারবে, আমাদের হোটেল রুমের মধ্যে পুলিশ আসতে পারবে। দিস ইজ নট দ্য থিং, এটা আমাদের ইউসিসি দিচ্ছে না। আজকে যদি ইউসিসির মধ্যে কোনো প্রোটেকশন না থাকে, দেন শিকার আমাদের যুব সমাজ হবে, শিকার আপনারই কেউ হবে। ধন্যবাদ স্বর্ণদ্বীপ আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন লামডিং থেকে মধুমিতা দেব, এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের ইনি জোনাল উমেন প্রেসিডেন্ট। মধুমিতা দেব, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার একটা প্রশ্ন রয়েছে,
আমরা যেহেতু মানে এই লিভ ইন রিলেশনশিপের উপরে আমাদের আজকের বিষয়টা, আমার একটা প্রশ্ন আপনাকে, যে অনেক নারী লিভ ইন সম্পর্ক ভেঙে যাওয়ার পর আইনি লড়াইয়ের সমস্যায় পড়েন, রেজিস্ট্রেশন, ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন কি সেই সমস্যা কমাতে পারে? আপনি কি মনে করেন? আমার মনে হচ্ছে এই যে ইউসিসি আইনের মাধ্যমে যে রেজিস্ট্রেশন কম্পালসারি করেছে, হুম, এটা বোধহয় আমাদের একটা অনেক ভালোই একটা ইঙ্গিত দিচ্ছে। হুম, কারণ রিলেশনশিপে থাকার পরেও, মানে আই মিন লিভ ইন রিলেশনে থাকার পরেও হুম, অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষত মেয়েদের। হুম, তো সেই দিকে মানে পুরুষ পার্টনার যে থাকে, মেয়ের পার্টনার যে থাকেন, উনি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দায়িত্ব নিতে চান না, হুম, এবং দায়িত্বর ব্যাপারে কোনো আমাদের আহ, কোনো আইনও সেরকম ছিল না। হুম। তো এখন যে এই ইউসিসির যে আইনটা আসছে, আমার মনে হয় ভবিষ্যতে এইসব দিকে নারী সুরক্ষাটা বা নারীর অধিকারের যে ব্যাপারটা, সেটা বোধহয় আরেকটু শক্তিশালী হবে। সেই ব্যাপারে আমি আশাবাদী। কারণ এখন লিভ ইন রিলেশনে থাকতে গেলেই হুম, একটা রেজিস্ট্রেশন করতে হবে, হুম, এবং রেজিস্ট্রেশন থাকা মানেই সব আইনের ব্যাপারটা চলে আসছে। এবং তখন যদি দরকার হয়, এবং যদি সেই ক্ষেত্রে তার ফিমেল পার্টনার কিছু অধিকার দাবি করে, সেই ক্ষেত্রে মনে হয় আমাদের আইনের থেকে অনেকখানি সাহায্য বা সহযোগিতা পাওয়া যাবে। তো এই বিলটাকে আমি ভেবে নিচ্ছি যে মহিলা অধিকারের ক্ষেত্রে একটা ভালো ফল আমরা হয়তো দেখতে পাবো ভবিষ্যতে। এবার আমি আবার চলে যাব মধুমিতা দের কাছে। মধুমিতা দে, আমার আরেকটা প্রশ্ন রয়েছে আপনাকে। লিভ ইন সম্পর্ক, একজন মহিলা হিসেবে আপনি কি মনে করেন যে লিভ ইন সম্পর্ক ভেঙে গেলে সবচেয়ে বেশি মূল্য কে দেয়, পুরুষ না নারী? আমার মতে তো মনে হয় লিভ ইন রিলেশনটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যায়, হুম, তাহলে আমার মনে হয় কিছু ক্ষেত্রে একটা কোশ্চেন থেকে যায়। তবুও মনে হয় যে নাকি ফিমেল পার্টনার থাকে, হুম, সেই ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ যদি তাদের সেই লিভ ইনে থাকার সময় যদি কনসিভ করে বা যদি কোনো চাইল্ড বার্থ হয়, হুম, তখন তার লাইবিলিটি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ফিমেল পার্টনারের কাছে চলে যায়। হুম, এবং সে ওই তাকে লালন পালন করা বা সমাজের সঙ্গে নিয়ে চলা হুম, একটা নেগেটিভ হয়ে যায়। তার হুম, জন্য কিন্তু সাফার কিন্তু ওই ফিমেল পার্টনারকেই করতে হয়, হুম, যেটা আমার ব্যক্তিগত ধারণা। হুম, 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 এবং এই যে আইনটা এসছে এখন, হুম, এই ব্যাপারটাতে আমি প্রেজেন্ট গভর্নমেন্ট যে আছে, বিজেপি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা আইন এনেছে। হুম, আমি আবারও বলছি, হুম, মহিলাদের সুরক্ষা, ইভেন মহিলাদের যে অধিকার, তা সাব্যস্ত করার একটা সুন্দর একটা রাস্তা করে দিয়েছে, হুম, যার জন্য মহিলারা সত্যি খুব উপকৃত হবে। আমি মহিলাদের নিয়ে অনেক কাজ করি, এবং হুম, অনেক ক্ষেত্রে দেখা গেছে হুম, যে এইসব ক্ষেত্রে গিয়ে দেখা গেছে বারবার মহিলারাই সাফার করতে হয়, মহিলাদেরকেই সাফার করতে হয়। হুম, তো এখন একটা এই লিভ ইনে যেহেতু রেজিস্ট্রেশন করতে হবে, হুম, তো মনে হচ্ছে একটা ভালোই কোনো একটা কিছু হবে, এবং মহিলারা তার অধিকারটা সাব্যস্ত করার একটা রাস্তা পাবে। হুম, আগে কিন্তু এরকম কোনো একটা ব্যবস্থা ছিল না, হুম, হুম, কোনো রাস্তাও ছিল না, আইনেরও সহযোগিতা পাওয়া যেত না। এখন অ্যাটলিস্ট আইনের সহযোগিতাটা পাওয়া যাবে, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি। হুম, এবং সেই জন্য না, ইভেন জানি না আগের দিনে আইনত আরো কি কি আসছে, হুম, কিন্তু আমার মনে হয় ধীরে ধীরে এটাও বোধহয় আসবে। মেনটেনেন্সও বোধহয় পাওয়া যেতে পারে, যদি রেজিস্ট্রেশন হয়, লিভ ইন যদি রেজিস্টার্ড হয়, হুম। এবং যদি সেরকম চাইল্ডও বার্থ হয়, এবং তার মেনটেনেন্সের জন্য আমি মনে করি একটা রাস্তা হবে। এবং সেই সব ক্ষেত্রে সত্যিকারই মহিলারা অনেক সুযোগ সুবিধা পাবে, এবং মহিলার যে অধিকার সেটা সাব্যস্ত করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আপনার কথার সূত্র ধরে আমি স্বর্ণদীপকে জিজ্ঞেস করতে চাইছি। স্বর্ণদীপ, মেনটেনেন্সের অধিকার পাওয়ার ব্যাপারটা কতদূর মানে ইয়ে হতে পারে?
কার্যকরতা মেনটেনেন্সের ব্যাপার যেটা আছে, এটা যতটুকু আমরা জানি যে কোনো যখন একটা সার্টিফিকেট বা যখন ওরা লিগ্যালাইজ করবে রিলেশনশিপটাকে, তখন এটা যখন যাবে কোর্টে, আমরা দেখতে পারবো যে মেনটেনেন্স এই জিনিসটাকে ওরা বাধ্যতামূলক করা আছে। এই যে যেটা আমাদের ইউনিফর্ম সিভিল কোড আছে ওটার মধ্যে অলরেডি বলা আছে, যদি কোনো রিলেশনশিপের মধ্যে দ্য এন্টায়ার লিগ্যাল রিলেশনশিপের মধ্যে যদি এটা লিগ্যালাইজ থাকে আর যদি এটা সার্টিফিকেট থাকে এটার মধ্যে, দেন কোর্ট এটাকে মেনটেনেন্সের আন্ডারে আনতে পারবে। বাট আগে যখন আমরা দেখতে পেতাম যে ডিউরিং এনি কাইন্ড অফ রিলেশনশিপস, যেটা প্রথম তো ওই জিনিসটাকে কোর্টে যে প্রুফ করাটাই বহু টাফ ছিল, বিকজ ইট ইজ টোটাল ডিসপিউট। কেন তখন ছেলে বলুন বা মেয়ে বলুন দুজনের পক্ষে এটা প্রুফ করা ওয়াজ ভেরি টাফ কি আই ওয়াজ ইন এ রিলেশনশিপ। বাট এখন ডিউরিং আফটার এনাক্টিং অফ দি ইউসিসি বিল আমরা এটা বলতে পারবো যে যখন একটা প্রুফ থাকবে বা একটা লিগাল রিলেশনশিপের মধ্যে আমরা যাব, তখন মেনটেনেন্স জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, এভেল করতে পারবো। বিকজ ম্যাটার যখন কোর্টে যাবে, জাজমেন্টাল প্রসেস হবে, আই বিলিভ কোর্টও এই জিনিসটাকে খুব সিরিয়াসলি দেখতে পাচ্ছে। আর ইউসিসির মেইন এজেন্ডা এটাই হলো টু মেক ইট শিওর দ্যাট দ্য এন্টায়ার জাজমেন্ট শুড বি ইন দ্য ফাস্টার মোড, যাতে কোনো কেউ এটার শিকার না হন অ্যান্ড কোনো কেউ যাতে এটার আন্ডারে প্রবলেমে না ফাঁসুন। অ্যান্ড অ্যাবাউট দি মেনটেনেন্স আই বিলিভ কি মানে লেটার অন দ্য পার্ট যখন আমরা এখানে এনাক্ট হয়ে যাবে, পিপল উইল কাম টু নো অ্যাবাউট দ্যাট, এটার মধ্যে মেনটেন অলরেডি ঢুকানো আছে। অ্যান্ড যারা অ্যাভেল করবে, দ্য মেইন পয়েন্ট ইন এনি কাইন্ড অফ কেস ইজ টু অ্যাভেল দ্য প্রবলেম। যে জিনিসটা আমার আছে আমার এটাকে করে জানাতে হবে যে ওয়েদার আই এম এন্টাইটেল অর নট, অ্যান্ড দ্যাটস দ্য মেইন ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা দেখতে পারি অনেক কোর্ট কেসেসের মধ্যে মানুষ প্রথম নিজের যে রাইট বা নিজের যেগুলো ওদেরকে রাইট দেওয়া হয়েছে ফ্রম কনস্টিটিউশন বলুন বা আমাদের এগুলি ল আছে, মানুষ এগুলি জানে না। সবচেয়ে প্রথম জানতে লাগবে আমি কি কি জায়গায় আমি শিকার আছি, কোন কোন জায়গার মধ্যে আমি কোর্টকে নিজের প্রবলেমটা বলতে পারবো, তখন গিয়ে কোর্ট ওই জিনিসটাকে বুঝে যে একটা প্রপার জাজমেন্ট দিতে পারবে। ধন্যবাদ স্বর্ণদীপ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে শুভ্রজ্যোতি। শুভ্রজ্যোতি, আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে ব্যবস্থাটা লিভ ইন রিলেশনশিপের যে ম্যান্ডেটরি যে রেজিস্ট্রেশনটা, এটা কি সারা দেশে আসামটা কি একটা মডেল হয়ে উঠতে পারে? একদম, কারণ দেখুন আগে তো আমরা জানি যে উত্তরাখণ্ড আর গোয়ার পর এখন আমরা আসামি রয়েছে যারা নাকি এই ইউসিসি কনসেপ্টে বা একদম ইউনিফাইড লিগ্যাল ওয়েতে লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা এটাকে এখন নিয়ে যাচ্ছি। কারণ দেখুন আপনারা খালি এইটার যেহেতু আজকে আপনারা লিভ ইনের কনসেপ্টেই বলছেন, কিন্তু এটারও বিয়ন্ড দ্য লিভ ইন এটারও বহুত অ্যাসপেক্ট বা প্যারামিটার্স রয়েছে, যেটা নাকি নট অনলি মানে মহিলারা, সমাজ সংস্কারের ব্যাপারেও কিন্তু এই বিষয়টা খুবই অগ্রণী ভূমিকা পালন করবে। কারণ দেখুন সমাজ একটা আমাদের যেটা আমরা বিশেষ করে যদি আমরা হিন্দু সমাজের কথা বলি, হিন্দু সমাজ কিন্তু টাইম টু টাইম কিন্তু বিভিন্ন যেগুলো আমাদের পুরনো প্রথা ছিল সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। যেরকম আমরা সতীদাহ প্রথাই বলুন, রাজা রামমোহন রায়ের যে ভূমিকা ছিল, কিন্তু অন্যান্য সমাজে কিন্তু তেমনভাবে কোনো সংস্কার আমরা দেখতে পাই নাই, যার দরুন এইসব বিষয় বা অন্যান্য যেরকম আমরা ইউসিসি বিলে অন্যান্য বিষয়ও দেখেছি যেগুলোতে মহিলারা ডিপ্রাইভ হয়ে রয়েছেন। যেরকম ইনহেরিটেন্সের ক্ষেত্রে বলুন, ওনারা ছেলেরা যতটুকু পান, আজ যদি আমরা মুসলিম যেটা ইনহেরিটেন্স পলিসি রয়েছে এক্সিস্টিং অ্যাজ পার দেয়ার পার্সোনাল ল, সেটাতে কি রয়েছে, সেটাতে যে মহিলারা পুরুষের ছেলে যে থাকবে এবং মহিলা যদি থাকে, উনি মহিলা যিনি থাকবেন উনি ওনার 50% পাবেন, মানে 1/3 পাবেন, এবং বাকি যতটুকু আছেন উনি একজন পুরুষ যে থাকবেন মেল মেম্বার উনি পাবেন। সেখান থেকেই ইকুয়ালিটি স্টার্ট হয়। কারণ দেখুন আমাদের যেগুলো ল রয়েছে সেগুলো হচ্ছে কি কোডিফাইড লস, সেগুলোতে কোনো ধরনের ডিসপুট নেই। কিন্তু আজ দেখা এইসব বিষয়, এরপর অ্যাডপশনের কথাই আমরা বলুন, দেখুন অ্যাডপশন আমাদের অ্যাজ পার আওয়ার ল হিন্দু অ্যাডপশন মেনটেন্যান্সের যে বিষয় রয়েছে সেগুলো কিন্তু কোডিফাইড ল আছে, সেগুলোতে বলা রয়েছে কে অ্যাডপশন নিতে পারবে, অ্যাডপশন নিতে গেলে যে অ্যাডপশন নিবে ওর বাচ্চার সাথে কতটুকু বয়সের ডিফারেন্স হতে হবে, সেই সব বিষয়গুলো খুবই একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেওয়া রয়েছে। কিন্তু অন্যান্য সমাজে কিন্তু অ্যাডপশনের কনসেপ্টটাই নেই। তার জন্য কিন্তু হোয়ারেস অন্যান্য সমাজেও কিন্তু মহিলারা চান কি, হয়তো ওপেনলি কেউ আজ পর্যন্ত বলে নাই বা বলতে চান না, কিন্তু আমরা দেখেছি কি দেয়ার ইজ এ টেন্ডেন্সি বহুত অন্যান্য সমাজেও যারা মহিলারা রয়েছে ওনারাও কিন্তু অ্যাডপশন নিতে চান, কিন্তু যেহেতু কোনো ধরনের প্রপার লিগ্যাল ফ্রেমওয়ার্ক নেই তার জন্য ওনারা নিতে পারছেন না। কিন্তু আজ ইউসিসি এসে গেলে সেগুলো জিনিস কোডিফাইড হয়ে গেলে এইসব জিনিস থেকে আমি ভাবি যে এইসব জিনিসও আর কোনো ধরনের প্রবলেম ইস্যুজ থাকবে না। এছাড়াও যেগুলো মেনটেনেন্সের কথা বলা হচ্ছে, দেখুন মেনটেনেন্স তো অলরেডি
আমাদের মহিলা যিনি আজ লং টার্ম যারা পার্টনার্স রয়েছেন ওনাদের পক্ষে সুপ্রিম কোর্ট বহুত আগেই ওনাদের পক্ষে রায় দিয়েছেন কি ওনারা ওনাদের যেটা প্রাপ্য রয়েছে মেনটেনেন্স সেটা পাবেন, সেটা নিয়ে ডিসপিউট ইউসিসি করার কোনো প্রয়োজন নাই বলে আমি ভাবি। আগামী দিনেও আমি ভাবি যে যারা মহিলারা এইসব যদি রেজিস্ট্রেশন করেন আরো ফ্রুটফুলি এবং এক্সপিডিয়াসলি ওনারা রিলিফ পাবেন। আমার একটা প্রশ্ন রয়েছে মধুমিতা দেকে। মধুমিতা দে, আমার একটা প্রশ্নটা হলো সামাজিক গ্রহণযোগ্যতা ছাড়া আইনি স্বীকৃতি কতটা কার্যকর হয়? নেই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আবার বলুন। বলছি সামাজিক গ্রহণযোগ্যতা ছাড়া আইনি স্বীকৃতি কতটা কার্যকর হতে পারে? কিসের ক্ষেত্রে বলছেন? এই যে লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে বলছি। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি লিভ ইন সম্পর্কটা তো সব জায়গায় চলছে। কেউ আড়ালে করছে, কেউ সামনে করছে, এটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট হয়ে গেছে আজকাল দিনে। তো আইনি এখন যারা যারা লিভ ইন মানে লুকিয়ে লুকিয়ে লিভ ইনে আছে ওদের জন্য একটা প্রবলেম হবে, এবং এটা হওয়া উচিত। কারণ এই যে লিভ ইনটা, আমি এই সম্পর্কে আরেকটা কথা বলতে চাই, পলিগ্যামি যেটা আমরা বহু বিবাহ বলি, সেটাও তো এই ইউসিএস এর আন্ডারে আসছে, সেটাকেও অবৈধ করা হয়েছে। ঠিক সেইভাবেও লিভ ইনটাও একটা রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা খুব ভালো একটা দিক। পলিগ্যামির সঙ্গে দেখুন লিভ ইনের একটা যে সরকার যে ব্যবস্থা নিয়েছে সেটা একটা তফাৎ আছে। পলিগ্যামিটা অবৈধ করা হয়েছে, আর লিভ ইন রিলেশনশিপটাকে কিন্তু ম্যান্ডেটরি রেজিস্ট্রেশনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে। সেটাই বলতে চাইছিলাম আমি, কারণ লুকিয়ে লুকিয়ে লিভ ইন করা যাবে না। লিভ ইন করতে গেলে একদম রেজিস্টার্ড করে আসতে হবে। সেটা অনেকটাই, যেটা নাকি আরেকজন মানে বলছিল অল্প আগে আমি শুনছিলাম, যে অনেকে জানতোই না, মানে জানলেও পরে রিলেশনটা সাব্যস্তই করা যেত না যে আমার সঙ্গে ওনার রিলেশন ছিল। হাউ দে উইল প্রুভ ইট? সেটা তো আর যে বলবে তার কথার উপর ভিত্তি করে তো হবে না। তো এখন যেহেতু একটা রেজিস্ট্রেশনের কথা এসছে যে যদি লিভিনে থাকতে হয় তখন রেজিস্ট্রেশন একটা করতে হবে। রেজিস্ট্রেশন করলে এটা অটোমেটিকলি আইনের আওতায় চলে আসছে, এবং সমাজে তো এটা অনেক আগেই মেনে নিয়েছে, এটাতে আর মানে বলার কিছুই নেই। আজকাল যে জেএনজি বলুন আর সবাই বলুন, লিভিনে এটা অনেক দিনই চলছে, সমাজ তো অনেক আগে এটাকে মেনে নিয়েছে। কিন্তু এখন এটাকে আইনের আওতায় এনে, আমি আবারও বলছি, বিজেপি সরকার খুব ভালো একটা কাজ করেছেন। এখন কেউ কারোর দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারবে না। ধন্যবাদ আপনাকে। মেল পার্টটা ধন্যবাদ আপনাকে মধুমিতা দে। উনি বলছেন যে সমাজ অনেক আগেই মেনে নিয়েছে লিভ ইন সম্পর্কটাকে। শুভ্রজ্যোতি, আপনি কি মনে করেন সমাজ আগে থেকেই মেনে নিয়েছে ব্যাপারটাকে? আমার প্রশ্নটা হলো যে সামাজিক গ্রহণযোগ্যতা ছাড়া আইনি স্বীকৃতিটা কতদূর কার্যকর হতে পারে? দেখুন, সামাজিক গ্রহণযোগ্যতা এইসব বিষয়ে আজকাল মানে আমরা যদি মেট্রোপলিটন সিটিগুলোতে বেশি গুরুত্ব দিয়ে বলি, সেখানে দেখুন হ্যাঁ, মেট্রোপলিটন সিটির যেটা আছে লিবারেল একটা কনসেপ্ট রয়েছে। আপনি যদি শহর বা শহরতলি বা গ্রামে সাধারণত আমরা দেখি না লিভ ইন রিলেশন, এটা মেট্রোপলিটন ক্যারেক্টার বলা যায়। এগুলো জিনিস হচ্ছে কি মেট্রোপলিটন বেসড কনসেপ্ট, এগুলো আমি এটাও ভাবি বা বিশ্বাস করি যে এইসব জিনিস আমাদের শহরতলি বা গ্রামাঞ্চলে যাওয়াও ঠিক না। কারণ সেখানে এক ধরনের আমাদের মা বোনদের বা যুব সমাজের একটা ওয়ে অফ লাইফ ডিফারেন্ট, এবং এখানে যারা মেট্রোপলিটন সিটিতে রয়েছেন ওনাদের যে ওয়ে অফ লাইফ সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। এর জন্য এই যেগুলো সমস্যা রয়েছে সেগুলো যদি গ্রামাঞ্চলে বা শহরতলি এলাকাতে যদি চলে যায়, তাহলে কিন্তু সমাজের যে একটা ব্যালেন্সিং যেটা রয়েছে সেটা হয়তো কোনো না কোনো ক্ষেত্রে। আমার একটা প্রশ্ন আছে এক্ষেত্রে। আমার প্রশ্নটা হলো যে এই যে আইনি বৈধতার যে স্বীকৃতি দেওয়া হবে, সেটা দেওয়ার পর, এই আইনি বৈধতা পাওয়ার পর সেটা তো গ্রাম বা শহরেও সেটা ছড়িয়ে পড়তে পারে। তখন দেখুন একটা লিগ্যাল বাইন্ডিং থাকবে। আমি আগেও একটা কথা যেটা বলেছি, দেখুন আপনি যেটা আগে বলেছেন যে পলিগেমির সাথে এইটার ডিফারেন্ট, আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমার একটা বক্তব্য রয়েছে যে দেখুন এরকমও মানুষ রয়েছে যারা গ্রামাঞ্চল থেকে শহরে এসেছেন বা শহর অঞ্চল থেকে গ্রামাঞ্চলে গেছেন, উনি হয়তো আগের থেকে বিবাহিত,
কিন্তু সেই বিবাহকে উনি এস্টাবলিশ করছেন না মানুষের সামনে। উনি বলছেন যে আমি অবিবাহিত, এবং সেখানে নতুন যেখানে উনি গিয়ে কর্মক্ষেত্রে বলুন বা ব্যবসার সূত্রে বলুন বা ঘুরতে গিয়েই বলুন, উনি যদি সেখানে গিয়ে বলেন যে না আমি তো বিবাহিত না, এবং উনি যদি কোনো আরেকজন মহিলাকে যদি উনি বা মহিলা পুরুষকেই যদি বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, সেখানে কিন্তু আজ, এবং সেক্ষেত্রে যদি কোনো পুরুষ বা মহিলা বলে ঠিক আছে তাহলে আপনি যদি লিভ ইনে থাকতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন, সেখানেই তো সত্যি কথাটা বেরিয়ে আসবে। কারণ যে বিলটা এসেছে সেখানে কমপ্লিটলি লেখা রয়েছে কি হু আর অলরেডি ম্যারিড, উনারা কিন্তু এই রেজিস্ট্রেশন করতে পারবেন না। সেখানে এর জন্য কি হলো, দুটা পরিবার বেঁচে গেল। আমি আগেও বলেছি যে প্রথম যে মহিলাটা ছিলেন উনারও পরিবার বেঁচে গেল, কারণ উনি সেকেন্ড ম্যারেজে যেতে পারবেন না, যেতে তো পারবেনই না, কারণ দেখুন পলিগেমির জন্য লুকিয়ে যদি করে না, দেখুন লুকিয়ে যদি উনি করেন, পরবর্তীতে যদি এই জিনিসটা যদি প্রকাশ্য আসে, কিন্তু উনাকে তো সেই যে অ্যাক্ট রয়েছে সেটার আন্ডারে উনি মানে যেটা পানিশমেন্ট রয়েছে উনি সেটা উনার উপর ইম্পোজ হবে। আরেকটা যে কথা রয়েছে দেখুন, এই যে এই অন্যান্য সমাজে যেটা আমি আগেও বলেছি যে এখন যেহেতু আমাদের যে রুল রয়েছে বা ল রয়েছে সেটা ইউনিফর্ম না। আমাদের ল রয়েছে কি আমরা এক থেকে অধিক বিবাহে আমরা করতে পারবো না অ্যাজ পার রুল, কিন্তু অন্যান্য সমাজে কিন্তু সেই নিয়মটা নেই। আজ লিভ ইন করার সময় যদি উনি যদি প্রথম বিয়ে করেছেন, এখন সেকেন্ড যদি আবার উনি যদি লিভ ইন করতে যান, সেখানে উনাকে পলিগেমির যে রুল রয়েছে ইউসিসি, সেখানে উনি উনার বাধা পড়বে, আর এর পরবর্তীতে উনি রেজিস্ট্রেশনও করতে পারবেন না, কারণ উনি অলরেডি মেরিড রয়েছেন। আমি আগেও বলেছি যে আমাদের সোসাইটি অলরেডি প্রোগ্রেসিভ সোসাইটি, তার জন্য আমরা প্রোগ্রেসিভ সোসাইটি আগেও ছিলাম, এখনো রয়েছি। তার জন্য আমরা এই লিভ ইন রিলেশনশিপের কনসেপ্টটাকেও আমরা লিগেলি আমরা আনতে পেরেছি। এর পরবর্তী এই লিগেলি আনার পরও আমরা কি দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক মানুষ সেটাকে অপোজ করছেন। আগেও যেরকম আমরা দেখেছি কি দেখুন আমাদের সমাজ একটা ডেভেলপিং সমাজ, যত দিন যাচ্ছে আমাদের সমাজ ডেভেলপ হচ্ছে। সতীদাহ প্রথা থেকে আরম্ভ করে মহিলা শিক্ষার ব্যাপারেই বলুন আর অন্যান্য বিষয়েই বলুন, সবগুলোতেই কিন্তু আমরা প্রোগ্রেসিভ ছিলাম, এখনো আছি, এবং অদূর ভবিষ্যতেও যাতে আমাদের মহিলারা যাতে কোনো ধরনের এইসব বিষয়ে যাতে হ্যারাসমেন্ট না হন, তার জন্য এখন থেকেই এই লগুলো কোডিফাই করা হচ্ছে। ধন্যবাদ শুভ্রজ্যোতি। আমি শুভ্রজ্যোতির যে একটু আগে যে কথাগুলো বললো সেই কথাগুলো সূত্র ধরে আমি স্বর্ণদীপকে জিজ্ঞেস করতে চাইছি, এই যে লিভ ইনের যে সম্পর্কের যে একটা আইনি স্বীকৃতি একটা দেওয়া হয়েছে, সেই স্বীকৃতিটা পাওয়ার পরে আমরা সাধারণত জানি যে লিভ ইনটা হলো একটা মেট্রোপলিটন কালচার সাধারণত, কিন্তু এই আইনি স্বীকৃতি পাওয়ার পরে সেটা শহর বা গ্রামাঞ্চলেও কি ছড়িয়ে পড়তে পারে সেই জিনিসটা? এটা একটা অনেকই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হতে পারে, যেটা আপনি বললেন। আজকের ডেটে আমরা যখন দেখি যে মেট্রোপলিটন না বা সব সিটিজ বা সব টাউনস যখন ডেভেলপ হচ্ছে, ডেভেলপমেন্টের কারণ হলো গিয়ে ইন্টারচেঞ্জিং, বা আমরা দেখতে পাচ্ছি একটা গ্রুপ অফ পিপল এখন ইন্টারচেঞ্জ হচ্ছে বিটুইন অল দ্য সিটিজ। এখন আজকে আপনি যদি একটা এক্সাম্পল দেয়, শিলচর, গুয়াহাটির পরে আমরা শিলচর বা ডিব্রুগড় বা জোরহাটকে ধরতে পারি আমরা ফার পপুলেটেড সিটি আর ডেভেলপ সিটি। এখন আমরা যদি শিলচরে আজকে এক্সাম্পল নিই, শিলচরে একটা বৃহৎ আসাম ইউনিভার্সিটি আছে, একটা এনআইটি আছে, শিলচর মেডিকেল কলেজ আছে। এই তিনটা যে একটা ইউনিভার্সিটি আছে, তিনটা ইউনিভার্সিটির মধ্যে ভারতবর্ষের বলুন বা বিভিন্ন রাজ্যের থেকে বলুন বাচ্চারা বলুন বা স্টুডেন্টসরা আসে। এখন কি হয়, যখন এরকম একটা টাউন বা এরকম একটা জায়গার মধ্যে যখন এরকম এস্টাবলিশমেন্ট আছে, অনেক পার্টিসিপেন্টসরা আসে, তখন আমরা দেখতে পারি যে একটা সার্টেন চেঞ্জেস ওই সোসাইটির মধ্যে আসা আরম্ভ হয়। আজকে যখন ইউসিসি আসার পর আমরা দেখতে পারবো এই জিনিসটাকে ওরা লিগালাইজ ভাবে অ্যাকসেপ্ট করতে লাগবে। আগে যখন এই জিনিসগুলো যে কোনো টাউনে বা যে কোনো গ্রামাঞ্চলে, আমি এখন বলতে পারবো গ্রামাঞ্চলে বহুত ভালো যে গ্রামাঞ্চলে এখন এইগুলি হাওয়ায় আসেনি, কিন্তু টাউনগুলোর মধ্যে আমরা বলতে পারি যে হাওয়াটা লেগে গেছে। আগে কি ছিল, একটা ডর, আগে ভয় ছিল না ওদের ভিতরে, বাট আজকের ক্ষেত্রে কি হবে, আজকে ওদের কাছে একটা আইনি স্বীকৃতি আছে, আর যে কোনো রিলেশনশিপে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে ওই জিনিসটাকে নেক্সট স্টেপে অ্যাডভান্স করবে। যে ক্ষেত্রে দেখতে পারবো যে টাউনগুলোর মধ্যে আমরা অনেক বেশি এই রেট অফ ডিক্রিজ হবে এখন রিলেশনশিপ বলুন। আর আজকের এটা খুব দরকার এটা হওয়া, কেন এখন আমরা যে সোসাইটির মধ্যে আছি বা যেদিকে আমরা এগিয়ে যাচ্ছি, আজকে ইন্ডিয়া বলুন ডেভেলপ কান্ট্রির মধ্যে পড়ে, আর যে সিচুয়েশনে আমরা এখন দাঁড়ানো বা আমাদের ইউথ যে জায়গায় দাঁড়ানো, ইউথরা এগুলি করতে করতে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছিল।
আজকে যখন এন্টায়ার এই রিলেশনশিপ কনসেপ্টটা যখন একটা লর আন্ডারে আছে, সিস্টেম উইল নাও বিকাম মোর নিউট্রালাইজ এন্ড মোর সেন্ট্রালাইজ হয়ে যাবে জিনিসটা। আমি আশা করি যে শহরের মধ্যে যে জিনিসটাই হোক ইট শুড বি লিগেলি হোক। আর গ্রামাঞ্চলের ব্যাপার যেটা আছে, গ্রামাঞ্চলে আমি মনে করি যে লিভ ইন কালচারটা এখন পর্যন্ত বহুত দূর দূর মধ্যে আছে, কিন্তু পলিগেমি আমরাও দেখতে পারি অনেক ক্ষেত্রে এখানে হয়। আর আমি ভাবি যে ইউজিসি আসার পর, ইউনিফর্ম সিভিল কোড এনেক্টমেন্ট হওয়ার পর গিয়ে এই যে গ্রামাঞ্চলের মধ্যে যে পলিগেমি জিনিসটা বন্ধ হবে, কেন এখন এটা ইল্লিগেল। আসামের মধ্যে এই জিনিস পুরোপুরি ইল্লিগাল করা হয়েছে এটাকে। আমি আশা করি যে আগামী দিনেও যে গ্রামাঞ্চল বা শহর ক্ষেত্রের মধ্যে এই জিনিসটাকে মানুষ সিস্টেমেটিক ওয়েতে ফলো করবে এবং লিগালাইজ হতে ফলো করবে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিলচর থেকে আইনজীবী তুহিনা বিশ্বাস। তুহিনা বিশ্বাস, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার একটা প্রশ্ন রয়েছে আপনাকে। আমরা আলোচনা করেছিলাম লিভ ইন ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন যেটা ইউসিসিতে আনা হয়েছে, সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। তো আমার প্রশ্নটা হলো যে একজন সঙ্গী যদি সম্পর্ক অস্বীকার করেন তখন এই রেজিস্ট্রেশন কতটা কার্যকর হয়? কোনো একটা টেকনিক্যাল কারণে তুহিনা বিশ্বাসের অডিওটা মিউট হয়ে আছে। আমি চলে যাচ্ছি ইয়ের কাছে, স্বর্ণদ্বীপের কাছে। স্বর্ণদ্বীপ, যদি সঙ্গী সম্পর্ক অস্বীকার করেন তখন এই রেজিস্ট্রেশন কতটা কার্যকর হয়? এটাই সবচেয়ে এখন ইম্পর্টেন্ট টপিক অফ ডিসকাশন হতে চলবে। আগামী দিনে একটা কমিটি বানানো হবে এটার জন্য। আমরা শুনতে পারলাম যে কমিটি এন্টায়ার যে এই জিনিসটাকে একদম গ্রাউন্ড রুটে নিয়ে এটাকে স্টাডি করা দরকার। বিকজ আপনি একদম কারেক্ট পয়েন্ট বললেন যে যদি ওয়ান অফ দ্য পার্টনার যদি ডিনাই করে দেন রেজিস্ট্রেশনটা হবে না। বাট আই বিলিভ যে আজকের ডেটে এই সিস্টেমটাকে আমরা আরো সেন্ট্রালাইজ করে এটাকে আরো গ্রাউন্ড টাচে করে নিয়ে যেতে লাগবে, যে ইট ইজ ম্যান্ডেটরি ফর এভরিওয়ান যারাই রিলেশনশিপের মধ্যে আছে শুড রেজিস্টার দেমসেলস। এন্ড যদি কোনো সময়, এন্ড আমি অলসো বলতে চাই যে সেকশন 69 যেটা বলে দিয়েছে অলরেডি, যে ফলস প্রমিস বা কোনো কারণে যদি কিছু হয়ে থাকে ফাইন দেওয়া হবে। আই বিলিভ এরকম একটা ল এনাক্ট করা দরকার যে ইফ আইদার অফ দ্য পার্টি ইফ ডিনাইজ টু রেজিস্টার, ওদের এগেইনস্ট একটা কিছু পানিশমেন্ট থাকুক বা স্ট্রিক্ট এটা কিছু ল আসুক। নেলের যে পয়েন্টটা বললেন যে ওয়ান অফ দ্য যে কোনো ডিনাই করতেই পারে, এন্ড ডিনাই করার সঙ্গে সঙ্গে কি হবে যে আদার পার্টনার উইল গেট আ চান্স টু মানে মিসইউজ করতে পারে ওই জিনিসটাকে, আর সঙ্গে সঙ্গে জিনিসটাকে আরো ওয়ার্স্ট করতে পারে। এখন এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমি ভাবি যে সরকার যেরকম ভাবে এটাকে স্টাডি করেছেন বা রিসার্চ করে এই বিলটাকে আসামে এনেছেন, আগামীতেও এনেক্টমেন্ট হওয়ার পর একটা রিভাইজ কমিটি থাকবে যে কমিটি উইল ওভারলুক অল দ্য প্রোজ এন্ড কনস অফ দিস এন্টায়ার ইউসিসি বিল। যে জায়গায় আমরা ধরতে পারি যে আগামী দিনে এই এন্টায়ার যে ফ্লোসগুলি বেরোবে, ওই ফ্লোসগুলিকে তুলে ধরা হোক এন্ড ফ্লোসগুলোকে ভালো করে কঠিনভাবে আর কঠোরভাবে এটাকে এনাক্ট করা হোক। ধন্যবাদ আপনাকে স্বর্ণদ্বীপ। আমি চলে যেতে চাইছি তুহিনা বিশ্বাসের কাছে, আইনজীবী, শিলচরের আইনজীবী। তিনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। তুহিনা বিশ্বাস, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। আমার প্রশ্নটা হলো যে অনেক নারী লিভ ইন সম্পর্ক ভেঙে যাওয়ার পর আইনি লড়াইয়ে সমস্যায় পড়েন। এই যে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন, সেটা কি এই সমস্যাটা কমাতে পারে? আর শুধু আইন করলেই কি নারীর সুরক্ষা নিশ্চিত হবে এক্ষেত্রে? হ্যাঁ, দেখুন, সবচেয়ে প্রথম যেটা হয়েছে এটা হলো লিভিং রিলেশনশিপে আমরা যদি বলি আইন হিসাবে, কিন্তু লিভিং রিলেশনশিপে কোনো আইন ছিল না। শুধু এটাকে কি হয়, জুডিশিয়ালি রিকগনাইজ ছিল, মানে জাজ মেড বলতে পারেন। অনেক সময় জাজেসরা রিকগনাইজ করেছে লিভিং রিলেশনশিপটা, বাট দেয়ার ওয়াজ নো সাচ সেকশন হুইচ ক্যান প্রটেক্ট দিস রিলেশনশিপ। কোনোদিনও ছিল না। শুধু আর্টিকেল 21 এর কথা বলা হতো, পার্সোনাল লিবার্টি। From that point of view, এতদিন ছিল লিভ-ইন রিলেশনশিপটা, কিন্তু পার্সোনাল লিবার্টির সাথে। আর কিন্তু আর্টিকেল 21 আর ছাড়া অন্য কোনো প্রোটেকশন লিভ-ইনের কোনোদিনও ছিল না। এখন যেটা আনা হয়েছে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে লিভ-ইনটা একটা প্রোটেকশন পাবে, লিভ-ইন রিলেশনশিপ গুলো একটা প্রোটেকশন পাবে, যেটা এতদিন ছিলই না। ঠিক আছে? তো অলওয়েজ লিভ-ইন রিলেশনশিপে উইমেনরা ইনসিকিউর ছিল, অলওয়েজ ইনসিকিউর ছিল। কারণ আজকে লিভ ইন রিলেশনশিপের আমরা অনেক সময় অনেক কেসেস পেয়েছি যে এখানে একটা চাইল্ড বর্ন আউট অফ দ্যাট রিলেশনশিপ, সেটারও কোনো রিকগনিশন ছিল না, কেন কি কোনো সেকশনের আন্ডারে পড়তো না। ঠিক আছে, লিভ ইন রিলেশন। এখন আমি মনে করি ব্যক্তিগতভাবে এই আইন যখন এনেক্ট হবে এবং প্রপারলি স্টাডি করে, যে একটু আগে নিজে বলছিলেন সেটা আমিও সমর্থন করি, প্রপারলি স্টাডি করে এই যে পয়েন্টস গুলো, যেটাকে মেয়েদের সিকিউরিটি অ্যাটলিস্ট লিভিং এ থাকলে উইথ রেজিস্ট্রেশন, ওদের রাইটস গুলো স্পেশালি যখন ছেড়ে চলে যাবে মেনটেনেন্সটা যেন পায়।
শি শুড গেট মেনটেনেন্স। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় এই সময়তে খুব প্রয়োজন ছিল ইউসিসি আনাটা। আমার আরেকটা প্রশ্ন, যে শুধু আইনি নথি থাকলেই কি বিচারটা পেয়ে যাবে, বিচার নিশ্চিত হবে? না না, দেখুন আইনি নথি থাকলে কোর্টে তো যেতে পারবে। হুম। আমরা কি কোনো কেস করতে পারি সেকশন ছাড়া, হুম। কোনো প্রভিশন ছাড়া কি আমরা একটা কেস বানিয়ে কোর্টে পেশ করতে পারবো? হুম। সেই ক্ষেত্রে তো আইনি প্রোটেকশন ইজ দ্য ওনলি প্রোটেকশন। হুম। যে কোনো রিলেশনশিপ আর যদি এটার মধ্যে কোনো সেকশনের আন্ডারে নাই পড়ে, তাহলে আপনি কিভাবে প্রোটেকশন দেবেন? তো আইন আনাটা প্রয়োজন ছিল। এটলিস্ট এই রিলেশনশিপে কেউ যদি বলে আর্টিকেল 21 এর আন্ডারে আমার পার্সোনাল লিবার্টিতে আমি কারোর সঙ্গে থাকবো, দ্যাট টু উইথ এ রেজিস্ট্রেশন, তাহলে তো এটা এই রিকগনাইজড রিলেশনশিপ হয়ে যাচ্ছে এবং এটা আমরা আইনের ধারার মধ্যে ফেলতে পারছি। তখন এতদিন কিন্তু আমরা লিভ ইনকে কোনো জায়গায় চ্যালেঞ্জ করতে পারছিলাম। ধন্যবাদ তুহিনা বিশ্বাস। আমি আবারও আসবো আপনার কাছে। আমি চলে যেতে চাইছি মধুমিতা দের কাছে। মধুমিতা দে, এই যে লিভ ইন ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন, যেটা এরপরে কি আপনি মনে করেন যে নারীর নিরাপত্তা আইনেই নাকি সামাজিক পরিবর্তনে? আপনি বোধহয় অনেক এনজিওর সঙ্গে জড়িত রয়েছেন, সমাজকর্মী হিসাবেও কাজ করছেন। তো আমার একটাই প্রশ্ন, যে নারীর নিরাপত্তা কি শুধু আইনেই না সামাজিক পরিবর্তনে? মধুমিতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমার। আমি আবার এই একই প্রশ্ন করতে চাইব তুহিনা বিশ্বাসকে। আপনি কি মনে করেন নারীর নিরাপত্তা আইনেই নাকি সামাজিক পরিবর্তনে? দুটোই, এটা আইনি যেভাবে এবং সামাজিক একটা পরিবর্তন আনবে। আইনি এই জন্য বলছি, একটু আগে যেটা বললাম আমি, আইনি প্রোটেকশন আনবে, প্রোটেকশন পেয়ে গেল, আর সামাজিক পরিবর্তন হবে। একদম চট করে দুজন মানুষ থাকার আগে বাচ্চা আমার ভালো লাগছে তোমাকে চলো একসাথে থাকি, এই যে ট্রেন্ডটা উইদাউট থিঙ্কিং অফ এনি কনসিকুয়েন্স, যে একসাথে থাকছে, এটার পরবর্তীতে কি সেই যে প্রোটেকশনটা একটা মানে সমাজ ব্যবস্থার মধ্যে একটা অনেক চেঞ্জেস হয়, অনেক চেঞ্জেস হয়। তো আপনি ভাবছেন এটা সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে এটাতে? হ্যাঁ, অনেক অনেক পরিবর্তন হবে। আজকে আপনি ধরুন আজকে মানে সেখানে ঠিক আছে কিছু কনসিকুয়েন্সেস বুঝতেই পারতো না, যে আজকে ওরা একসাথে থাকার পরে সেটা কি হতে পারে। সেই মেয়েটা যদি প্রেগনেন্ট হয়ে যায়, সেই বাচ্চাটার কি রিকগনিশন, বা সেই মেয়েটা যদি কোনোভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হয়, তখন সেটা কি। ধন্যবাদ আপনাকে তুহিনা বিশ্বাস। আমি চলে যাচ্ছি মধুমিতা দের কাছে। মধুমিতা দে, আমার একটা প্রশ্ন রয়েছে। আপনি বোধহয় বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, সমাজকর্মী হিসাবে কাজ করছেন। আমার প্রশ্নটা হলো, অর্থনৈতিক নিরাপত্তা আর সামাজিক মর্যাদা কোনটা বড় প্রশ্ন হয় নারীর কাছে? একজন নারী হিসাবে আমি আপনাকে প্রশ্ন করছি। অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা, কি বলেন, সামাজিক মর্যাদা। একটা কথা কি জানেন তো, যেটা নাকি আমি নিজে উপলব্ধি করি, যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হয়, তাহলে আপনি সামাজিক মর্যাদা এমনিতেই পাবেন। কথাটা যদিও শুনতে একটু খারাপ লাগে, বাট এটাই ফ্যাক্ট। তো অর্থনৈতিক যেটা নাকি সাফল্য বা যেটাই বলা হয়, সেটা যদি কোনো নারী পায়, তাহলে সামাজিক ভাবে অনেকটা এগিয়ে যেতে পারে। কারণ আজকাল আমাদের বলাই হয় যে মানি ইজ দ্য পেট্রোল অফ লাইফ। পয়সা থাকলে আমরা অনেক কিছু ভাবে আমরা নিজেকে সাহায্য করতে পারি, নিজে অনেক রকম ভাবে আমরা সমাজে নিজেকে প্রতিপন্ন করতে পারি। সেই জন্য সামাজিক সচ্ছলতা আর্থিক সচ্ছলতা থাকলে আমরা সামাজিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত হয়তো করতেই পারি। হ্যাঁ, এবং সেই দিকেও এই ইউসিসি কিন্তু আমাদের একটা সাপোর্ট দিচ্ছে। কারণ সেই সাকসেশন বলুন বা সেই প্রপার্টির রাইট অফ দ্য প্রপার্টি, সেই দিকেও কিন্তু আমরা একটা মেয়েদের একটা মানে অধিকার সাব্যস্ত করছে এই ইউসিসি। তো যখনই আমরা একটা আর্থিক সহযোগিতা পাবো বা আর্থিক যে আমাদের অধিকারটা, সম্পত্তির অধিকার আমরা পাবো, আগে কিন্তু এটা ছিল না। তো আমরা যখন নাকি এইসব দিকে সমান অধিকার পাবো, এবং এইদিকে দেখা যাচ্ছে এই ইউসিসিটা শুধু সমান অধিকার না, আমরা যেটা ইকুয়ালিটি বলি, ইকুয়ালিটির দিকেও কিন্তু জেন্ডার ইকুয়ালিটি যেটা আমরা বলি, জেন্ডার ইকুয়ালিটিতেও কিন্তু এটা অনেক সহযোগিতা করবে। নারী পুরুষের যে আগে বিভেদ ছিল, যে বাবার সম্পত্তির অধিকার
মেয়েরা সমানভাবে পাবে না, কিছু একটা অংশ দেওয়া হবে কিন্তু সমান অধিকার পাবে না, সেই ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের অনেকটা সহযোগিতা করবে। তো সেই জন্য বলছি যে যখন নাকি ফাইন্যান্সিয়ালি আমি স্ট্রং হব, তখন আমি আর সমাজ আমাকে মর্যাদা অবশ্যই দেবে, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। ধন্যবাদ আপনাকে মধুমিতা দি। আমার সময় শেষ হয়ে আসছে। আমি একটা শেষ প্রশ্ন করছি, যেহেতু তুহিনা বিশ্বাস আপনি অনেক পরে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাই আপনার কাছ থেকে অনেক জানার ছিল। যাই হোক, আমি শেষ প্রশ্নটা হলো যে লিভ ইন কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি এর সামাজিক ও আইনি দায়ও রয়েছে? না, লিভিংটা দেখুন ব্যক্তিগতই বলবো, কারণ কোনো মা বাবাই চাইবে না বা ছেলে মেয়েকে এখন বলবে গিয়ে যে তোমরা আমাদের লিভিংয়ে থাকো। এটা সমাজকে একেবারেই ব্যক্তিগত। কোনো না কোনো আমরা এখন পর্যন্ত, আমি তো কেস সংক্রান্ত সবসময় কেস ডিল করছি, লিভিংটা যে সামাজিক ভাবে একসেপ্টেড এখনো কিন্তু না, দিস ইজ নট এট অল। আর কারণ এটা ব্যক্তিগত দুটো ব্যক্তিরই সিদ্ধান্ত থাকে, এটা আমি বলছিলাম একটু আগে আর্টিকেল 21 এর কথা। সেই কথা ভেবে আমার অধিকার আছে থাকায় আমি অভাবে সিনিয়র, এই কথাটা মাথায় নিয়েই এই লিভিং রিলেশনশিপ গুলো এক্সিস্ট করছে কিনা। ধন্যবাদ আপনাকে তুহিনা বিশ্বাস, ধন্যবাদ মধুমিতা দে, ধন্যবাদ স্বর্ণদীপ ঘোষ, ধন্যবাদ শুভ্রজ্যোতি সরকার। আমার সময় শেষ হয়ে গেছে। আটটার আড্ডায় আপনাদেরকে যোগ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।